সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধারা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। নির্বাচনের রাজনীতি নিয়ে আজ আমি কথা বলবো। কথা বলার জন্য স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন। পরিচয় করে দেব তাদের সঙ্গে। আছেন শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, স্বাগত জানাই এই আয়োজনে। আছেন ডক্টর সাইফুল আলম চৌধুরী ও সহযোগী অধ্যাপক গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, স্বাগত জানাই এই আয়োজনে। জনাব শহীদুল ইসলাম বাবুল, তারুণ্যের আজকের যে সমাবেশ, সেই সমাবেশটা নিয়ে একটু শুরুতে কথা বলি। কেমন ছিল আজকে তারুণ্যের সমাবেশ? আপনাকে ধন্যবাদ প্রফেসর সাইফুল আলম। দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম অভিবাদন। হ্যাঁ, তারুণ্যের সমাবেশ মানে একটা ধারণা তৈরি করা হয়েছে তরুণ এবং তারুণ্য, মনে হয় যে একটা বিশেষ গোষ্ঠী তরুণ এবং তারুণ্যের লিজ নিয়েছে। আপনি দেখবেন যে বিগত আজকে শেষ সমাবেশ ছিল ঢাকা বিভাগের, ময়মনসিংহ বিভাগের, এর আগেও কয়েকটা সমাবেশ হয়েছে। এইরকম বাঁধ ভাঙা তারুণ্যের উচ্ছ্বাস নিকটতিতে আপনারা দেখেন কিনা আমি জানি না, আমি দেখিনি। হ্যাঁ, মানে লোকে লোকারণ্য। আমি নিজেও স্টেজ পর্যন্ত যেতে পারিনি, সত্যি কথা। রমনা আমি হেঁটে হেঁটে ঢাকা শহরে, হ্যাঁ মানুষের একটা ভোগান্তি হয়েছে, এটা ঢাকা শহরের মানে আজকে যানজট তীব্র আকার ধারণ করছে, মানুষ স্বাভাবিক মুভমেন্ট করতে পারে নাই। হ্যাঁ হ্যাঁ, আমরা সাধারণত কর্মসূচি কমিয়ে দিই, কিন্তু এই কর্মসূচিটা অনেক পূর্ব নির্ধারিত কর্মসূচি। মানে আমার যেটা অভিমত যে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে নিশ্চয়ই যদি কেউ একেবারে ওই কাকে ডিম লুকানোর মতো এরকম না আচরণ করে, না দেখার ভান করে, তাহলে নিশ্চয়ই একটা মেসেজ পাবে যে বাংলাদেশের তরুণরা কোন দিকে আছে, তারা কি চায়, তাদের গতিবিধি কি। এই তারুণ্যের লিজ কেউ নেয় নাই। বাংলাদেশের বোধহয় 4.5 কোটি 5 কোটি তরুণ। হ্যাঁ, এই তরুণরা নিশ্চয়ই আগামী নির্বাচনে একটা মেইন ফ্যাক্টর এবং তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। লিজ যে কেউ নেয়নি সেই বার্তা দেওয়া কি এই সমাবেশে? না না না, এই সমাবেশের মধ্যে দিয়ে সেই বার্তা যাবে, এটা আমি মনে করছি। যদি কেউ দেখে থাকেন বা এটা নিয়ে চিন্তা করে থাকেন যে বাংলাদেশে একদিকে ধরেন যারা তরুণ এবং তারুণ্যের সোল এজেন্ট বলে দাবি করে, তাদের সমাবেশ আমরা দেখেছি এবং আজকেও আমরা তারুণ্যের যে সমাবেশ এটা দেখলাম, এটা অভূতপূর্ব, অভাবনীয় এবং উচ্ছ্বসিত তারুণ্য। সেই সমাবেশে বলা হয়েছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতেই হবে। তারেক রহমান এমনটি বলেছেন, যেখানে আজকেও আমরা জানি যে প্রধান উপদেষ্টা জাপানের সাবেক প্রধানমন্ত্রীকে বলেছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। আমরা গত কয়েকদিনের পরিস্থিতি থেকেও জানি যে জুনের 30 তারিখ পার হবে না, অর্থাৎ ডিসেম্বরে নির্বাচন হচ্ছে না। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে বক্তব্য সেটাতে আমরা নিশ্চিত ডিসেম্বরের পরে হচ্ছে। সেক্ষেত্রে বিএনপির অবস্থানটা কি হবে? না, অবস্থান কি হবে সেটা বিএনপি নীতি নির্ধারণের পরিষদ খুব দ্রুতই সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আমরা মনে করছি। শুধু নির্বাচনের কথা বলেননি আজকে তারেক রহমান, তার বক্তৃতা আজকে অনেকগুলো উল্লেখযোগ্য পয়েন্ট ছিল। আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে, কি হবে, আপনি খেয়াল করবেন এই যে সংস্কার নিয়ে কথা বলা হচ্ছে, কিন্তু বাংলাদেশের যে হার্ড কৃষি এখনও বাংলাদেশের, আপনি গার্মেন্টসে বলেন, রেমিটেন্স বলেন, আছে সেটা, কিন্তু এখনও বাংলাদেশের 55% মানুষ সরাসরি কৃষি পেশার সাথে সম্পৃক্ত, সরাসরি। সেই কৃষি নিয়ে কি কোনো সংস্কার কমিশন হয়েছে? বাংলাদেশের কৃষকের যে হাড় ডিড্ডির অবস্থা, কৃষক যে তার বাবা মার চিকিৎসা করতে পারে না, তার সন্তানের লেখাপড়ার খরচ যোগাতে পারে না, যেই কৃষকের 10 বিঘা জমি, সেই কৃষক প্রতি বছর 1 বিঘা করে বিক্রি করে তার সংসার খরচ নির্বাহ করে, তার ফসলের উৎপাদিত পণ্য পায় না, তার সেচ ঠিকমতো পায় না, তেলের দাম বাড়তেই থাকে, উৎপাদিত পণ্য ঠিকমতো বিক্রি করতে পারে না, বাজারজাত করতে পারে না। এই বিষয়গুলি কি সংস্কার প্রস্তাবে আছে? আপনি চিন্তা করেন, জীবন ঘনিষ্ঠ কোনো প্রস্তাব বা বাংলাদেশের স্বাস্থ্য খাত কি ভয়ঙ্কর দীর্ণদশা, তার কি কোনো উন্নতি হয়েছে? আমরা সিপিডির গবেষণায় দেখেছি, গতকালই আমরা সিপিডি বলে যে 27 লক্ষ 9 মাসে নতুন করে দরিদ্র হয়েছে, তার মধ্যে 18 লক্ষ নারী। আচ্ছা, আপনি এই যে সংস্কারের প্রস্তাব বলছেন, সংস্কার হাই হোসেন, এই সংস্কার আপনি কার জন্য করছেন? এই জাতিটাকে অন্ধকারে নিমজ্জিত করে। অন্যদিকে দেখেন, আমরা কারো ব্যক্তিগত সমালোচনা করতে চাই না, প্রফেসর ইউনূসকে আমরা এখনো রেসপেক্ট করি। উনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, আমাদের দেশের মুখ উজ্জ্বল করেছেন, তার প্রতি আমাদের অনেক আশা ছিল, এখনও আমরা তার পদত্যাগ চাইনি। কিন্তু তিনি দেখেন, একদিকে বাংলাদেশের কি উন্নতি হলো আমি জানি না, সংস্কারই বা কি হলো আমি জানি না, বিচার কতটুকু অগ্রগতি হলো সেটাও জানি না, যার জন্য আপনি নির্বাচনকে প্রলম্বিত করবার কথা করছেন। কিন্তু অন্যদিকে প্রফেসর ইউনূস সাহেব তার গ্রামীণ ব্যাংকের সরকারি মালিকানা 15% কমিয়ে 10% এনেছেন, 25% থেকে। প্রফেসর ইউনূস সাহেব তার গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পেয়েছেন। হ্যাঁ, তিনি 666 কোটি টাকার গ্রামীণ টেলিকম কর রেয়াত হয়েছে, আরও অনেক কিছু হয়েছে। তো বাংলাদেশের মানুষ কি পেল সেটাই, সেই জন্যে আমরা এই কথাগুলো বলতে চাইনি। এখন তো মনে হচ্ছে আপনি ডিসেম্বর আপনি জেদ করছেন,
রাজনৈতিক নেতৃত্বের সাথে, মানুষের সাথে এবং সংস্কারের দোহাইতে। আপনিও যা বলেন, আপনার এই ছাত্র নেতৃত্ব তার চাইতে বেশি বলে। হ্যাঁ, আপনি জুনের মধ্যে, ডিসেম্বর থেকে জুন একই আপনার ইগো। হ্যাঁ, কি কারণে আপনি করবেন আমি জানি না। আপনি কি কারণে ডিসেম্বরে করবেন না? আপনি রাজনৈতিক নেতৃত্বকে, শ্রেণী পেশার মানুষকে কেন ডেকে আপনি আলোচনা করছেন? বারবার তো বিএনপিকে ডাকা হচ্ছে, বিএনপির সাথে বৈঠক চলছে, অন্যান্য রাজনৈতিক দলের সাথে বৈঠক চলছে, সেখানে কি সেই প্রশ্নগুলো বিএনপিকে ডাকা হচ্ছে কখনো কখনো মাইলেজ নেবার জন্য, এখন যেটা মাইলেজটা কি দেখেন, ওই যে নাহিদ ইসলাম, সদ্য প্রসূত এনসিপি প্রফেসর ইউনূস সাহেব এবং সরকারের খুবই আস্থাভাজন, আশীর্বাদ পুষ্ট, স্নেহধন্য, ওনারা ওই যমুনাতে যেতেও পারেন, আসতেও পারেন সময়ে। ওনার কাছে উনি ওনার মনের দুঃখ কষ্টে সব কথা খোলাসা করে বলতে পারেন, অন্য রাজনীতিকে বলেন না। ওনার মাধ্যমে আমরা খবর পাই যে উনি পদত্যাগ করবেন। উনি পদত্যাগ করবেন, বিএনপি 4 দিন 5 দিন টানা তার সাথে মিটিংয়ের জন্য সময় পায় না। হ্যাঁ, পাওয়ার পরে কি প্রেক্ষাপটে বিএনপি পেল সেটাও আপনার নিশ্চয়ই ধারণা আছে। আমাদের ইশরাক হোসেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, তার উপর যে অন্যায় করা হচ্ছে, বেইনসাফি করা হচ্ছে, তার প্রেক্ষিতে কোর্টের রায় পেয়েছেন, ইলেকশন কমিশনের গ্যাজেট পেয়েছেন, কিন্তু তাকে শপথ নিতে দেওয়া হচ্ছে না। আমরা তো মনে করছি যে এটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মতো একজন মানে কম বয়স্ক উপদেষ্টার একার সিদ্ধান্ত না, এর পেছনে সরকারের সিদ্ধান্ত আছে, সরকারের গুরুত্বপূর্ণ বা গোটা সরকারেরও সিদ্ধান্ত আছে যে ইশরাক হোসেনকে এখানে বসতে দেওয়া হবে না। অন্যদেরকে দিচ্ছেন কিন্তু তাকে দিচ্ছেন না। কেন আপনি দিচ্ছেন না সেই বিষয়ে তো মানুষের মনে সন্দেহ ঘনীভূত হতে পারে। সেই প্রেক্ষাপটে ইশরাক রাজপথে 3 দিন না 4 দিন আন্দোলন করেছে। এতেই দেখলাম একটা টার্বুলেন্ট পরিস্থিতি হয়ে গেল দেশের মধ্যে। নানান উনি পদত্যাগ করবেন, গোসা করলেন, অভিমান করলেন। কি আদৌ কি পদত্যাগ করার মিন করে বলেছেন না কি করে বলেছেন আমরা জানি। এখন তো আমাদের কাছে মনে হচ্ছে যে এটা একটা নাটকীয়, ওনার সহানুভূতি পাওয়ার জন্য উনি এই কথা সহানুভূতি কি আপনাদের পক্ষ থেকে পেয়েছে, বিএনপির কাছ থেকে সেই সহানুভূতি পেয়েছিল। আমি বলি আমরা এই পরিস্থিতি অনুধাবন করে ওনার ওই পদত্যাগের সিদ্ধান্তের আগেই আমরা ইশরাককে অনুরোধ করে তাকে আমরা দেখিয়েছি। তারপরে সেই জায়গাটা তো আপনাকে অ্যাড্রেস করবার প্রয়োজন ছিল নাকি? আপনার প্রয়োজন ছিল না? তারপরে বারবার 3 জন উপদেষ্টার বিষয়ে বলা হচ্ছে, তাদের স্পষ্ট দুর্নীতি, স্বজনপ্রীতি, মানে আনইথিক্যাল ডিলিং, এই বিষয়গুলো তো সামনে আসছে এবং তার দলের পক্ষপাতিত্ব করছে। আচ্ছা, আপনাদের যে দাবিটা ছিল 3 জন উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার, সেই দাবি থেকে কি আপনারা সরে এসেছেন? সেই না, সরে আসিনি। আমরা এখনো মনে করি যেই লেভেল প্লেইং ফিল্ড, এই সরকার তো কোনো পক্ষপাত দুষ্ট সরকার হবার কথা না, কোনো দলের সরকার হবার কথা না। তারা একটা নির্বাচন কন্ডাক্ট করবে এবং আনুষঙ্গিক বিচার সংস্কার করবে। তারা কেন দলীয় দলের প্রতি বায়াসড হবে? না হলে শেখ হাসিনার কি দোষ ছিল? সে তো ক্ষমতায় থাকে, নির্বাচন করছে। আপনার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো নির্বাচন করবেন, বাদ দেন। ওনারা এখন বলছে যে এনসিপির কেউ না। আরে ভাই, আপনার প্রোডাক্ট তো আপনি যেখান থেকে এসছেন একই প্রোডাক্ট। হ্যাঁ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন যে আমরা যদি সরকার থেকে চলে যাই তাহলে যে আমরা এনসিপিতে যুক্ত হব এমন কোনো কথা নেই। আমি সেই কথা বলছি না। অন্য কোনো দলেও যুক্ত হতে পারি। বিএনপির 3 জন লোক যদি 5 জন লোক যদি সরকারে আমরা পাঠাই দিই পদত্যাগ করে, যে ওনারা আর বিএনপি করবেন না, বিএনপির সাথে সম্পর্ক নাই, তো এটা কি আপনি বলবেন যে ওনারা নিরপেক্ষ? এই ধরনের কথা শাক দিয়ে মাছ ঢাকা বা ওই যে কাকের ডিম রাখার মতো না দেখার ভান করা, দিস ইজ, এটা কি মানে কি বলবো? ভাই আসবেন এসে আপনার কাছে একটু, ডক্টর সাইফুল আলম চৌধুরী আপনার কাছে আসি। নতুন যে বাংলাদেশ আমরা দেখছি, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, আজকে তারুণ্যের সমাবেশে বিএনপি অনেকটা দেখিয়ে দিয়েছে যে তরুণরা তাদের সঙ্গে কতটা আছে। যেমনটি বাবুল ভাই বলছিলেন, তরুণদের যে এখন পর্যন্ত জয় জয়কার আমরা দেখতে পাচ্ছি নতুন বাংলাদেশে, তরুণদের যে কর্মকাণ্ড দেখতে পাচ্ছি, সবকিছু মিলিয়ে যদি একটু আপনাকে বিশ্লেষণ করতে বলি, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন রাজনীতি থেকে শুরু করে? তরুণদেরই ক্লাস নেই তো, ক্লাসরুমে তো আলোচনা হয়। যেটা আমার গত 9.5 মাসের অবজারভেশন, আমরা তো ক্লাসরুমে বিভিন্ন জিনিস আলোচনা করতে হয়। সেইখানে যারা এমনও আছে আমার স্টুডেন্টদের মধ্যে যারা নিজেরাই জুলাই আন্দোলনে খুব মানে সামনের ফ্রন্টে ছিল, তারা ছাড়া প্রচুর আছে যারা আন্দোলন করেছে কিন্তু পরবর্তীতে যে যার মতো করে ক্লাসরুমে চলে গিয়েছে। তো মোরালেস যদি আপনি বলেন তাহলে অ্যাটলিস্ট 80 to 90% তরুণরা হতাশ গত 9.5 মাসে যা হয়েছে বা বর্তমান চিত্র। হ্যাঁ, সো সেটা ধরেন এনসিপি, তারা তরুণদের দল পুরোটাই প্রায়, শুরুতে এটা অস্বীকার করার উপায় নেই, তাদের উপরে দেশের মানুষের তাদের যে জনপ্রিয়তা ছিল সেইখান থেকে কিন্তু আপনার ব্যাপক ধস নেমে গেছে, এটা তারাও হয়তো বা বুঝছে।
ধস নাকি ভূমিধস? এখন সেটা আমি এরকম পলিটিক্যাল ওয়ার্ড ব্যবহার না করি, তো সেটা ওরা হয়তোবা, কিন্তু দেখেন 9.5 মাস পরে কিন্তু হঠাৎ করে তারা বুঝতে পারছে বলে আমার মনে হয় যে সারা দেশে আপনি যেহেতু বলছেন যে আপনি তরুণদের নিয়েই কাজ করেন, তরুণদের ক্লাস নিচ্ছেন, তাদের মনে করছেন যে তাদের 80% প্লাস তারা হতাশার কারণগুলো কি জানতে পেরেছেন যে কেন তারা হতাশ? দেখেন আমরা সবাই আমরা প্রথম কি চাই সমাজে বাঁচতে গেলে, আসলে আমাদের 5টা বেসিক নিডের সাথে একটা হচ্ছে সামাজিক নিরাপত্তা। আপনি কোনোভাবে কি বলতে পারবেন যে ধরেন আজকে সমকালে আপনার ব্যাক পেজের পুরো অর্ধেক পেজে ছিল হচ্ছে গিয়া কোথায় কত তারিখ গত 1 সপ্তাহে ছিনতাই হয়েছে, এবং সেটা ওপেন, এমন না যে রাতের বেলা, দিনের বেলা। সো ফলে আপনি বাসায় ফিরবেন, আপনি নিরাপদ না, বাসায় থাকবেন নিরাপদ না, এখনো মব চলছে। আপনি দেখেন আজকে যে ঘটনাটা ঘটলো আপনার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে, সেখানে তো অন্য রোগীও আছে। সো দিনের পর দিন একই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, তো আমরা তো হোপলেস হয়ে পড়ছি। বাবা মারা যেমন হোপলেস হয়ে পড়ছে, তাদের সন্তানরা হোপলেস হয়ে পড়ছে। সো সন্তানরাই তো তরুণ, তাহলে আলটিমেটলি এইটা আর হতাশা আসলে একটা মানে চক্রের মতো কাজ করে। এটা ভাইরাস, আপনি একজন থেকে আরেকজনে ঢোকে। অর্থাৎ তাদের প্রত্যাশাগুলো যেভাবে পূরণ হওয়ার কথা ছিল বা তারা যেটা চিন্তা করেছিল সেই প্রত্যাশাগুলো সেভাবে পূরণ হচ্ছে না, এটি কি একটি কারণ? ডেফিনেটলি এটার মূল কারণটা হচ্ছে, আসলে দেখেন আপনি শ্রীলঙ্কায় তো আমাদের চেয়ে খারাপ অবস্থা ছিল। শ্রীলঙ্কায় কি করেছিল? শ্রীলঙ্কায় প্রথম যে সেক্টরে সবাই মিলে আন্দোলন করেছে, রাজতন্ত্রের পতন ঘটিয়েছে, ঠিক আছে, কিন্তু তারা যেটা করেছে সেটা হচ্ছে স্ট্রিক্টলি যার যেটা কাজ, স্টুডেন্টের কাজ ক্লাসরুমে যাওয়া, শিক্ষকের কাজ ক্লাসরুমে যাওয়া, ক্লাস দেওয়া, ব্যবসায়ীর কাজ ব্যবসা করা, আপনার সাংবাদিকের কাজ সাংবাদিকতা করা, যারটা তাকে করতে দিতে হবে। অন্যের কাজে কি হস্তক্ষেপ, অন্যায্য হস্তক্ষেপ করতে পারে না। এখন আপনি অপরাধ করছেন, সেটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী আছে, সেটার জন্য লিগ্যাল অথরিটি আছে। আমি গিয়ে বললাম যে আপনি কেন এরকম করছেন, আমার অথরিটিটা কে দিয়েছে? দিনের পর দিন 9.5 মাসে এখনও দেখছি সে অথরিটিটা পেয়ে যাচ্ছে। ফলে আপনি এখন মোস্ট অফ দ্য কেসে যেটা হচ্ছে, যেমন লাস্ট যেটা ঘটলো ধানমন্ডিতে, একটা বাসায় গিয়ে সামনে অ্যারেস্ট করতে হবে। তো এই হতাশা আবার যারা এটা অর্থনীতিতে প্রভাব পড়ছে, অর্থনীতিবিদরা প্রতিদিনই কম বেশি বলছেন, সিপিডি কালকে বলেছে, তারা বলেছে যে এই মুহূর্তে অর্থনীতিকে বাঁচানোর জন্য নির্বাচনটা জরুরি। সো এতদিন তো বলেনি, তার মানে পরিস্থিতি কতটা খারাপ পর্যায়ে গেলে সিপিডি কিন্তু প্রথম দিকে বাংলাদেশের সবগুলো অর্থনীতিবিদই শ্বেতপত্র প্রকাশের জন্য ডক্টর ইউনূসকে হেল্প করেছিলেন। তারাই এখন বলছেন যে না, পরিস্থিতি ভিন্ন। মানে আপনি অর্থাৎ ইলেকশন দেওয়ার অর্থ হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল আসলে ডক্টর ইউনূস কুইট করা, তাই তো? সো ওনার আসলে ইলেকশন দেওয়ার অর্থ আমার কাছে তাই মনে হয় যে উনি কুইট করে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। তার মানে কি সিপিডি সেইটার যদি আমরা ন্যারেটিভটা ধরি তাহলে হচ্ছে উনি পারছেন না বা ওনার সরকার পারছে না। তো এইটা ওনারা না বুঝলে হতাশাটা আসলে পাবলিকের মধ্যে আরও বেশি হবে আর কি। তো এখন নির্বাচন ধরেন এই মুহূর্তে আমরা হাইপোথেটিক্যালি চিন্তা করি, এই মুহূর্তে বাংলাদেশে অতীত রেকর্ড অনুযায়ী যে বলা হলো যে একটা নির্বাচন হবে, একটা নির্বাচন ক্যালেন্ডার সরকার গঠিত হবে, সেটা কয় মাস? 3 মাস। তো এখনও আমি মে পুরো বাদ দিয়ে দিলাম, জুন জুলাই আগস্ট, অর্থাৎ আগস্টের মধ্যে আপনি নির্বাচন করা সম্ভব। এখন আপনি যুক্তি দিতে পারেন, হ্যাঁ এটা জুলাই আন্দোলনের সরকার। তো আমার প্রশ্ন হচ্ছে 9.5 মাসে আপনার প্রথম 2টা কাজ, বিচার আর আহত নিহতদের তালিকা করা, আর হচ্ছে আপনার তথাকথিত সংস্কার। তথাকথিত কেন বলছি আমি সেটা একটু পরে বলছি। প্রথম যে 2টা কাজ, সেই 2টার কতটুকু করেছেন? কয়েকদিন আগে উনিও ছিল আমার সাথে, ওই দিনই একটা টক শোতে আমি বলছিলাম যে ওই দিনই হচ্ছে 4 জন এই যে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। তো এই জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা, চক্ষু হারানোর লোকজন যদি এই সরকারের সময়ে 9.5 মাস পরে এসে আপনার আত্মহত্যা করার চেষ্টা করে, তাহলে এই সরকারের লেজিটিমেসিটা কোথায়? এটা কে দিবে? যারা জুলাই আন্দোলনকারী তারাই এখন সে লেজিটিমেসিটা প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। তাহলে তারপর আসে সংস্কারের আপনি প্রত্যেকটাতে দেখেন, প্রত্যেকটা কমিটিতে আপনি ধরেন গণমাধ্যম সংস্কার, এখানে একজন লোক আছে যিনি ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেছেন জীবনে,
বাংলাদেশের সবচেয়ে চ্যালেঞ্জিং হচ্ছে ইনভেস্টিগেটিভ জার্নালিজম। একজন রিনাউন্ড এডিটর আছেন, কিসের ভিত্তিতে আসলে করা হচ্ছে, যার যে কমিশনগুলো তৈরি করা হচ্ছে? একযোগে অভিজ্ঞতা 30-40 বছর আছে। আপনি সংবিধান সংস্কার কমিশন আসেন, বাংলাদেশের একটা প্রমিনেন্ট লয়ার আছেন, ব্যারিস্টার আছেন। আপনি নির্বাচন কমিশন সংস্কার দেখেন, নির্বাচন কমিশন সংস্কারে ওনাদের জুরিসডিকশন নাই কোনো আইনের ড্রাফট করা। ওনারা বলছেন যে আইনের ড্রাফট করব, অথচ ওই কমিটিতে একজনের লয়ার নাই। ওনারা ড্রাফট করেন কীভাবে আইনের? এবং সেই আইন নির্বাচন কমিশনকে মানতে হবে। তারপর আপনি দেখেন নারী কমিশন, সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন কমিশন, প্রত্যেকেরই দেখবেন প্রথম 3-4 পেজের সুপারিশগুলো একই রকম, সংবিধানেই করতে হবে, সংবিধান। তো কাজটা তো সংবিধান সংস্কার কমিশন, সেখানে নির্বাচন কমিশন কেন একই সুপারিশ করবে? সেখানে নারী কমিশন কেন একই সুপারিশ করবে? আমি তো বুঝলাম না। এই কমিশনগুলোতে আসলে যারা স্থান পেয়েছে, সব বিষয়তে সরকার কিছুদিন পর পর রাজনৈতিক দলগুলোকে নিয়ে আসলে এই কমিশনের সংস্কারের প্রথম থেকে যেটা অভিযোগ ছিল সেটা হচ্ছে আমি সংস্কার কমিশন করছি আমার লোক দিয়ে। আসলে আসলে বাংলাদেশের পার্সপেক্টিভ বোঝে এমন স্কিল লোক দিয়ে না। উনি আমার লোক, আমি ওনাকে এই সংস্কার কমিশনের চিফ করে দিলাম, যেটা প্রথম থেকে অভিজ্ঞ সেটি ম্যাটার করছে না। আপনি আপনি রাজনীতি বিশেষজ্ঞ হওয়া এক জিনিস, সংবিধান বিশেষজ্ঞ হওয়া আরেক জিনিস, দুটোর পার্থক্য। আবার আপনি ধরেন আমি গণমাধ্যম নিয়ে সাংবাদিকতা নিয়ে পড়াই, তাই বলে আমি পুরো গণমাধ্যমের সব বিষয় নিয়ে এক্সপার্ট হয়ে যায়নি, এটা অসম্ভব। কিন্তু আপনি এমন একজনকে দিচ্ছেন যার আসলে ওই সেক্টরে, কারণ আমরা বিশেষজ্ঞ কখন বলি? যখন আপনার সে বিষয়ে পড়ালেখা থাকবে, ডিগ্রি থাকবে, তারপর আপনি রিগরাসলি প্র্যাকটিস করবেন। তা আপনি সংবিধান সংস্কার কমিশনে শুধু এইখানে কয়জন বিশেষজ্ঞ আছেন এই ক্রাইটেরিয়া অনুযায়ী? তাহলে এই সংস্কার আমি মানবো কেন? বিএনপি মানলো, এটা যে দেশের জনগণই মানবে না। মানলে দেশের জনগণই প্রস্তাব তুলতো। এইসব কারণে কি সংস্কার এতটা ধীর গতিতে চলছে, বা এখন পর্যন্ত সংস্কার বলতে উল্লেখযোগ্যভাবে আমরা উল্লেখ করতে পারছি না যে এই সংস্কারটুকু হয়েছে? এই নির্বাচন এই যে এই জুনে দিব না, অল্প সংস্কার বেশি সংস্কার, ইটস লাইক ট্রাম্প কার্ড। সেটা মানে একটা পাজল গেমের মতো আমার কাছে মনে হয়, যে কিছু পাজল ক্রিয়েট করে দিলাম সংস্কার রিপোর্ট দিয়ে। এখন পাজলগুলোর দায়িত্ব হচ্ছে রাজনীতিবিদকে সাজানো, আবার সেখানে আবার আমি পাজল গেম যাতে কেউ ফিল আপ করতে না পারে সেটারও আমি ডিফেন্স রাখলাম। একদল বলে আমি এটা চাই, আরেক দল বলে আমি এটা চাই। বাংলাদেশে যে সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো আসছে, এগুলো বাংলাদেশের মানে সবগুলো রাজনৈতিক দল কোনো দিনই একমত হতে পারবে না। যেটা বড় প্রমাণ হচ্ছে নারী সংস্কার কমিশনের রিপোর্ট। অথচ ওনাদেরকে আপনি কমিশন করলেন, ওনাদেরকে এমন মাত্রা অপমান করা হলো। আপনি তার আজকেও নারী কমিশনের গতকাল মনে হয় চিফ উনি বলেছেন, তখন কিন্তু সরকার নীরব। অথচ আপনি আমাকে সংস্কার কমিশন আনলেন, আপনি নিজেই সেফটি দিতে পারছেন না। তো এখন আমার কাছে মনে হয় যে নির্বাচন অনেক দূরের পথ। যদিও তারেক রহমান এ নিয়ে 3বার বলেছেন। 25 মে এনপিপির একটা অনলাইন উনি যুক্ত হয়েছিলেন, সেখানে প্রথমবার বলেন ডিসেম্বরের মধ্যে। 26 মে টক শো যারা করেন তাদের সাথে একটা ছিল, সেখানেও বলেছেন, আজকে আরেকবার বলেছেন। কিন্তু আমার কাছে মনে হয় কেন জানেন, সেটা হচ্ছে যখন এই পাজল গেমগুলা একটা মানে এক ধরনের এখান থেকে রাজনৈতিক দলগুলো সরে যাবে, তখন আমার কাছে মনে হয় উঠবে ইস্যু হচ্ছে গিয়া নির্বাচন তো একটা পরিবেশ লাগবে। তাছাড়া নির্বাচন আপনি রোডম্যাপ দিতে হলে আপনাকে নির্বাচনের জন্য একটা কাজ মাত্র হয়েছে, সেটা হচ্ছে ভোটার তালিকাটা, যেটা আসলে ম্যাচিওর হবে মার্চে, ফুল ম্যাচিওর হবে, মানে আপনি আইডি কার্ড সহ সব কিছু পাবেন। আচ্ছা ধরে নিলাম যে আপনি অনলাইনেই ভোট দিতে মানে থাকলে ভোট দিতে পারবেন। তো আরও 9টা কাজ বাকি আছে, সেগুলো কিন্তু অতীতে যে রেকর্ড আছে সেগুলো কি চলমান না? বাকি যে 9টি কাজ আছে না, এগুলো তো আপনি নির্বাচন কমিশনকে না বললে তারা দেবে না। আপনি বাজেটটা কোথায়? আপনি একটা মানে অনেক দিন পরে 15-17 বছর পরে একটা সবচেয়ে বড় নির্বাচন হবে, ধরতে গেলে 2009 সালের পরে সবচেয়ে বড় নির্বাচনটা হবে। সো সেখানে আপনার 5 থেকে 7,000 কোটি টাকা লাগবে। এটা বাজেট কি আপনি করেছেন, দিয়েছেন? নির্বাচন কমিশন চেয়েছে। অর্থাৎ ডিসেম্বরকে কেন্দ্র করে নির্বাচনের কোনো প্রস্তুতিই নেই। ছোট প্যাকেজ, বড় প্যাকেজ, এই বিষয়গুলোর বাইরে হচ্ছে আপনি যখন নির্বাচনের আরেকটা বড় কাজ হচ্ছে, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আপনি প্রচুর আর্মস থানা থেকে লুট হয়েছে, সেগুলো কিছুই উদ্ধার হয়নি। থ্রেড আছে, দেখেন সুব্রত বাইন বা এই যে মোল্লা মাসুদ, এদেরকে আর্মি করেছে। সো এরকম আরও সন্ত্রাসী জেল থেকে বেরিয়ে গেছে। তো এরা যে নির্বাচনের সময় থ্রেট হবে না, ভোট ডাকাতি হবে না,
তখন কিন্তু সরকার এটা বলবে যে পরিবেশ তৈরি হয়নি, আপাতত পরিবেশ তৈরি করে, আমার মনে হয়। জনাব শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছে আসি। নির্বাচনের আলাপটাই এখন সব থেকে গুরুত্বপূর্ণ আলাপ, মানে কতদূর সেই আলাপটা সরকারের সাথে এগুলো সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, একটা বিভেদ একেবারে স্পষ্ট। অনেকে মনে করছেন যে বিএনপি সরকারের একেবারে বিপরীতমুখী অবস্থানে নির্বাচনের ব্যাপারে আসলে আছেন। সেখান থেকে একটু যদি জানতে চাই যে এখন পর্যন্ত নির্বাচন সংগঠিত হওয়ার ব্যাপারে ডিসেম্বরের আগে কি কি বাধা আপনারা দেখতে পাচ্ছেন, বা সরকারের পক্ষ থেকে কোন কোন বাধাগুলো দেখাচ্ছে? শুনুন, বাধাটা হলো সরকারের ইচ্ছা এবং আন্তরিকতার অভাব। পরিষ্কার আমাদের তো আসলে একটা মুশকিল হলো কি, যে মনে হলো যে একটা ফুটন্ত গোলাপ থেকে আমরা একটা জ্বলন্ত উনুনের মধ্যে পড়ছি। আপনি দেখেন, মানে কি বলবো, একটা সরকার বলছে বা একগুইমি করছে যে ডিসেম্বর থেকে জুন, এর আগে বলছিল যে সংস্কারের উপর ডিপেন্ড করবে যে ডিসেম্বরের মধ্যে হবে না জুনের মধ্যে হবে, বড় না ছোট, সব কিছুই ধোঁয়াশা, অস্পষ্ট সব কিছুই। তো ওই ধরেন ওই পলিটিক্সটা হইলো কি, ওই যে ম্যাকিয়াভেলির প্রিন্সে আমরা যেটা পড়েছিলাম, যে একেবারে মানে ধূর্ত শিয়ালের মতো, সেই ধূর্ত শিয়াল থেকে আমরা রক্ষা পাইলাম বটে, এখন আসছে এমন এক দলের হাতে যারা নিজেরাই একটা অনভিজ্ঞ এবং তারা নিজেরাই একটা মানে লেজে গোবরে অবস্থা করে দেশটাকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যেতে চায়। আপনি ডিসেম্বরের পরে যে নির্বাচন করবেন, কি কারণে ডিসেম্বরের পরে আপনি যাবেন, যুক্তিটা কি, তত্ত্বটা কি? ইলেকশন কমিশন বলছে তারা নির্বাচনের জন্য প্রস্তুত হতে পারবে যদি সরকার অর্থ দেয়। বাংলাদেশের আর্মি বলছে, আর্মিরা কখনো নির্বাচন, দুনিয়ায় আর্মি নির্বাচন চায়। সিপিডি গতকাল বলল যে তারা নির্বাচন চায়। হ্যাঁ, রাজনৈতিক দল, প্রধান রাজনৈতিক দল সহ অসংখ্য রাজনৈতিক দল নির্বাচন চায়। এখন শুধুমাত্র ওই যে সরকারের যে দল, রাজার দল একটা তৈরি হয়েছে, তারা চায় না বলে বা তাদেরকে দিয়ে চাওয়ানো হচ্ছে না বলে বলা হচ্ছে সেই জুন ডিসেম্বর। আচ্ছা, আপনি বলেন এনসিপি চাইলেই কেবলমাত্র ডিসেম্বরে নির্বাচন সরকার দিতে আগ্রহী হবে বলে আপনি কি সেটা মনে করছেন? চাইলেই হবে কিনা জানি না, যাহাই এনসিপি তাহাই সরকার, যাহাই সরকার তাহাই এনসিপি আমরা মনে করছি। তো এখন এনসিপি কি চাইলো, আর এনসিপি একটা নতুন রাজনৈতিক দল। হ্যাঁ, কয়েকদিন আগেও তারা তো আত্মবিশ্লেষণ, আত্মসমালোচনা করে না, যদি করতো তাহলে এই 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 অবস্থা 10 মাস আগে যাদের ডাকে লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষ ঢাকায় যাদের পেছনে সমবেত হয়েছিল, তারা এখন ডাকলে 100 লোক আসে না। আরে ভাই, একটা বাম দল, তারাও যদি চায় তাদের সাথে বেশি লোক সমাগম করতে পারে। এখন যাদের নিবন্ধনও নাই, হ্যাঁ, যাদের রাজনীতির অভিজ্ঞতা নাই, এখন তারা কি বললো না বললো সেই কথাই এখন সরকারের কথা দৃশ্যমান হচ্ছে, মনে হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক বাংলাদেশের রাজনীতিতে। আপনি ডিসেম্বর, এখনো অলরেডি 10 মাস চলে যাচ্ছে, 10 মাস 10 মান্থ, এর মধ্যে দেশ কি পাইলো আমি জানি না। হ্যাঁ, কিন্তু দেশ কি পাইলো আমি জানি না, আর কি কারণে জুন পর্যন্ত যাবে সেটার সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নাই। যেমন ব্যাখ্যা নাই আপনার ওই সংস্কার নিয়ে, যেমন ব্যাখ্যা নাই বিচার নিয়ে, যেগুলোর ধোয়া তোলা হচ্ছে, যেগুলোর কারণ দেখানো হচ্ছে, সেই ব্যাখ্যা বিএনপি শক্তভাবে চাচ্ছে না কেন? হ্যাঁ, বিএনপি চাচ্ছে তো, কিভাবে চাবে? আপনারা চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না, তার মানে কি সেই ব্যাখ্যা চাওয়াটা কি, মানে আপনাদের পক্ষ থেকে যেভাবে চাওয়া দরকার আপনারা কি সেই সর্বোচ্চ চেষ্টা দিয়ে চাচ্ছেন? আপনি কি মনে করছেন আমি জানি না, আমরা চাচ্ছি। এখন সরকার শুনছে না, সরকার শুনছে না, কর্ণপাত করছে না। সেক্ষেত্রে আপনারা কি করতে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করছি, মানুষও দেখছে, দেখার প্রয়োজন আছে, আপনিও দেখছেন, সবাই দেখছে। তো একটা পর্যায়ে আমার যদি ঠেলতে 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 আপনি ওই দেয়ালের কাছে নিয়ে যান, নিশ্চয়ই আমাকে আবার ঘুরে দাঁড়াতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই আমাকে ঘুরে দাঁড়াতে হবে, আমার প্রতিরোধ করতে হবে, আমার দাবির জন্য প্রয়োজন আবার আমাকে রাজপথে আন্দোলন করতে হবে। সেই জন্য তো আমরা প্রস্তুত আছি, আমাদের তো হারানোর কিছু নাই। হ্যাঁ, আমরা ওই বৃষ্টির কাছ থেকে কান্না শিখেছি 17 বছর, প্রয়োজনে আপনারা আর অগ্নিগিরির কাছে জ্বলতে শিখেছি, আমাদের জ্বালাবার ভয় দেখে লাভ নাই। সরকারকে চাপ প্রয়োগের জন্য হলে, দরকার হলে আপনারা আন্দোলনে যাবেন, এরকম প্রস্তুতি নিশ্চয়ই আপনাদের আছে। নতুন একটি সংগঠন হঠাৎ করেই আগামীর জাতীয় সরকারের রূপরেখার উপর নাগরিক ভাবনা বিষয়ক একটা মতবিনিময় সভায় জাতীয় সরকারের কথা তারা বলছেন। সেখানে তারা দেখাচ্ছেন যে তারেক জিয়া প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং জামাতের আমির তিনি উপপ্রধানমন্ত্রী, এরকম একটি, এবং কে কত পার্সেন্ট আনুপাতিক হারে, বিএনপি 25%, জামাত 20%, এনসিপি 15%, এইভাবে আসলে কিভাবে সরকারে কে কি থাকবে এই বিষয়টিকে আসলে আপনিও দিতে পারবেন। কালকে যান প্রেস ক্লাবে ঘোষণা করে দেন, এনটিভি প্রেজেন্টার একজন, আপনি প্রস্তাব একটা দিয়ে দেন। বলতে, প্রস্তাব দিতে যে যার মত উন্মুক্ত,
অসুবিধা নাই তো। জাতীয় বাংলাদেশে যদি সরকারের কথা বলেছিলেন, বাংলা না না বললে তো আপনি জানতেন, আপনি গণমাধ্যমে কাজ করেন, জানতেন না আপনাদের 31 দফায় কি জাতীয় সরকার বা এই ধরনের কোনো কিছু কি ছিল? তখনকার প্রেক্ষাপটে যে আন্দোলনরত শক্তি যারা রয়েছে তাদেরকে নিয়ে আমরা একটা সরকার গঠন করব। আপাতত বিএনপি সেই ভাবনা আপাতত সেই বাদে, যেহেতু এখন পরিস্থিতি প্রেক্ষাপট ভিন্ন, এখন তো জাতীয় সরকার মানে তো একটা বাকশালের কনসেপ্ট আবার এসে যেতে পারে। হ্যাঁ, যেহেতু একটা রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ, তারা এখন নাই। হ্যাঁ, তো এখন আমরা যারা আছি সকলেই মিলে যদি একটা সরকার গঠন করি তাহলে বিরোধী দলটা কে হবে, সেই প্রশ্ন তো আছে। সেই জন্য প্রেক্ষাপটটা এখন চেঞ্জ। হ্যাঁ, তবে যারা আন্দোলনরত শক্তি ছিলেন তাদের মধ্যে যারা যারা ইতিবাচক বা আমাদের এই জাতীয়তাবাদী ঘরানার, তাদের নিয়ে নিশ্চয়ই সরকার অংশ তারা হতে পারবে। এটি নিয়ে একটু ডক্টর সাইফুল আলম চৌধুরী, যেমনটি শহীদুল ইসলাম বাবুল বলছিলেন যে সবাই যদি আসলে সরকার গঠন করে তাহলে বিরোধী দল কি হবে। এখনকার প্রশ্নটাও কিন্তু এরকম যে বিএনপি যদি ক্ষমতায় আসে নির্বাচনের পর, বিরোধী দল কি হবে? শক্তিশালী যদি বিরোধী দল না থাকে সেক্ষেত্রে তো আবারও স্বৈরতন্ত্র ফিরে আসার সম্ভাবনা থাকে। সেটিকে প্রথমে বলে বিএনপি জাতীয় সরকারের এই যে আলোচনাটা উঠেছিল সেটা কিন্তু ওনারা বলেছিলেন, আমি যদি ভুল করে না থাকি, তাহলে সরকার গঠনের পর, মানে নির্বাচনের পরে মানে এই মুহূর্তে না। আর এই যে জাতীয় সরকার গঠন করা, এটা তো আমরা জানি, প্রকাশ্যে বলেছেন ছাত্রনেতারা যে ওই দিনই আসলে 5ই আগস্টে জাতীয় সরকার গঠন করতে চেয়েছিল, বিএনপির আপত্তির কারণে এটা হয়নি বা বিএনপিতে অংশগ্রহণ করতে চায়নি। সো 1996 সালে যদি আপনি ফিরে যান, যেটা শেখ হাসিনা তখনকার করেছিলেন, যে জাতীয় পার্টির মঞ্জুকে এনে তারপরে আমাদের মহিউদ্দিন খান বাদলকে নিয়ে চিরঙের, সো ওই সময়ে তখন এরশাদ কিন্তু মঞ্জুকে বেরো করে দিয়েছিলেন দল থেকে। ওইটা তখন বলা হয়েছিল যে মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল একটা জাতীয় সরকার টাইপের আর কি। তারপরে 2018 সালের নির্বাচনের সময় একবার, 14 সালের নির্বাচনের সময় একবার নির্বাচনকালীন সরকার, 18 সালের সময় একবার নির্বাচনকালীন সরকার, আবার 24 সালের নির্বাচন ও নির্বাচনকালীন সরকারের অনেক মানে প্রস্তাব আমরা শুনেছিলাম। সো এখন প্রশ্ন হচ্ছে, ওটা তো অনেক দূরের ভাবনা, নির্বাচন পরে হলে আসলে নির্বাচন, এখন তো প্রশ্ন হচ্ছে আদৌ নির্বাচন কবে হবে এবং নির্বাচন আদৌ হবে কিনা সেটাই প্রশ্ন। হ্যাঁ, এখন সেটা, কারণ নির্বাচন হলে ধরেন এখানে যেমন আপনি একটা মজার বিষয় বলেছেন যে জাতীয় সরকারের এই প্রস্তাবে এনসিপিকে আনুপাতিক হারে, এনসিপির আনুপাতিক হার কেউ নির্ধারণ করবে? তার কি অতীত কোনো রেকর্ড আছে কত % ভোট পেয়েছে? ওকে কি হয় না, নিবন্ধনিত নাই। নিবন্ধন থাকলেও যদি ইলেকশন করতো তাহলে না আমি বুঝতাম আনুপাতিক হারে সে কি পাবে, আমি সমস্ত তার রেকর্ড চেক করে বলতে পারতাম। তো এনসিপিকে যে আমি ভোট দিব এটা কেমনি এনসিপি বুঝলো? এখন তো সেই পর্যায়ে আসেই নেই। তাহলে এনসিপি কেন আনুপাতিক হারে আসবে? হ্যাঁ, সেটা জাতীয় সরকার কেন আসবে? তারা সম্ভবত একটা হয়তো একটা পরিসংখ্যান তারা হচ্ছে ধরে নিচ্ছে। কিভাবে এই পরিসংখ্যান? তারা এর আগে আনুপাতিক হারে যে নির্বাচনের কথা বলেছে, তার সেই আনুপাতিক হার তো আসবে যারা নির্বাচন করেছে, যারা নির্বাচনে আপনি কত % ভোট পেয়েছেন তার ভিত্তিতে। আপনি তো ভোটই করেন নাই, আপনি সেখানে আসবেন কিভাবে? তাই তো। সো ফলে আমার মনে হয় যে আরো কিছু ইস্যু আসবে হয়তো ঈদের পর, এই ধরেন জুলাই সনদ, অর্থাৎ এটা একটা ইস্যু তৈরি করা, গণপরিষদ, দেখেন রাষ্ট্রপতির আন্দোলন, সংবিধান বাতিল, তারপরে লাস্ট আওয়ামী লীগ ইস্যু, সবগুলোতে আমরা কি শুনি? রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করি। দেখেন, সো আমি জানি না বাউল ভাই হয়তো উনি বিএনপির বলে উনি স্বীকার করেন কিনা, আমার কাছে মনে হয়েছে সাম সর্ট অফ বিএনপির কৌশলগত স্ট্র্যাটেজিক কিছুটা ভুলও আছে। মাইট বি আই এম রং, বাট সো সেটা হচ্ছে, এটা কিন্তু বিএনপিকে সরকার ডাকছে রাষ্ট্রপতি আন্দোলনে, বিএনপিকে সরকার ডাকছে সংবিধান এসেই, বিশেষ কোনো পরিস্থিতি তৈরি হলে তখন, হ্যাঁ, বিশেষ কোনো পরিস্থিতি তৈরি হলে। আবার দেখেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুতে বিএনপিকে কিন্তু ডাকেনি, কিন্তু অথচ তার কয়েকদিন আগে একটা বিদেশি পত্রিকা ইন্টারভিউ দেওয়া হয়েছিল, লাস্টবার বলেছিল আওয়ামী লীগ ডিসাইড করবে আওয়ামী লীগ নির্বাচনে যাবে কি যাবে না। তার আগে বলা হয়েছিল যে না, আপনি প্রথম চিফ অ্যাডভাইজার আওয়ামী লীগ ইস্যুটা বলেন 30 অক্টোবর। হ্যাঁ, দ্য ফিনান্সিয়াল টাইমসকে উনি বলেছিলেন এদেশে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার অস্তিত্বই থাকবে না। 18 নভেম্বর দ্য হিন্দুকে বলেন তার ঠিক 2 সপ্তাহ পরে যে না, আমরা কোনো ডিসিশন নিইনি, আওয়ামী লীগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত সরকার নেবে না, কোনো পার্টিকে ব্যান করা নিষিদ্ধ নেইনি। তারপরে উনি আরেকটা ইন্টারভিউতে বলেন, সবগুলোই বিদেশি, দেশে উনি ইন্টারভিউ দেন না, হ্যাঁ দিলেন, তাও সিলেক্টেড। সো সেই ইন্টারভিউতে বলেন না, এটা তো প্রধান বড় দল, যেমন ভয়েস অফ আমেরিকা উনি বলেছেন যে এটা প্রধান বড় দল বিএনপি রাজি না, তাই আমরা করতে পারছি না। এর মাঝখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাহাঙ্গীরনগরের একটা অনুষ্ঠান বলছেন যে আমরা বিদেশি শক্তির প্রেসারে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারছি না।
আচ্ছা, তো নানান ধরনের বক্তব্য, কিন্তু হঠাৎ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সময় ডাকেনি। আবার দেখেন এই যে সেনা সদরে অফিসার্স অ্যাড্রেসের বৈঠকের পরে যে পরিস্থিতিটা তৈরি হলো, সেই পরিস্থিতিটা সামাল দিতে আবার বিএনপিকে ডাকলো। আচ্ছা, বিএনপিও তো কিছু বারবার একই স্ট্র্যাটেজি বিএনপি। আপনার কাছে যদি একটু জানতে চাই, বিএনপিকে কিছু বিষয়ে ডাকা হচ্ছে না এবং কিছু বিষয়ে তো বিএনপিও একটা মৌন ভূমিকা পালন করছে, চুপচাপ, খুব বেশি আসলে সেটা নিয়ে তারা কথা বলছেন না। বিএনপি আওয়ামী লীগের সাথে কথা বলেছে, মির্জা ফখরুল সেভারাল টাইমস বলেছেন যে আমরা কোনো রাজনৈতিক দলের পাবলিক ডিসাইড, সেটা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বলা হয়েছে। যেমন এটিএম আজহারের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, যিনি মানবতা বিরোধী মুক্তিযুদ্ধের সময়, তার বিষয়েও বিএনপির কি সুস্পষ্ট কোনো অবস্থান আমরা দেখতে পেয়েছি? দেখেন, এটা বিএনপির জন্য তো একটা সেন্সিটিভ ইস্যু, কারণ জামাত তো একসময় বিএনপির সাথে ছিল। আবার এটাও ঠিক যে জামাতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের সময় তাদের কিছু নেতার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন আছে। সো আপনাকে এখন হয়তো বা দৃশ্যমান দেখছি আমরা 5ই আগস্টের পরে বিএনপির সাথে জামায়াতের বা ছাত্র দলের সাথে শিবিরের অনেকগুলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখা দিয়েছে। কিন্তু ফলে এটা আসলে বিএনপির, হ্যাঁ, বিএনপি নিঃসন্দেহে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষেই দল। সো সেই দিক থেকে আসলে সামনের দিনে এটা হয়তো লং টার্মে এটা বিএনপির জন্য ক্ষতির কারণ হবে কিনা সেটা বিএনপি নীতি নির্ধারকদের ভাবা উচিত। হ্যাঁ, কারণ বর্তমান প্রেক্ষাপটে বিএনপির দিকে যতটুকু আসলে পাবলিক কনসেপ্ট থেকে বোঝা যায় বা সোশ্যাল মিডিয়া থেকে যে তাদের প্রতি মানুষের প্রত্যাশার জায়গাটা অনেক বেশি। ডেফিনেটলি যে কোনো বিষয়ে বিএনপির কাছ থেকে একটা বিবৃতি বা বিএনপির কাছ থেকে একটা রিয়াকশনের প্রত্যাশাও তো আসলে সবাই করে। আপনি করেন কিনা, আপনি মনে করেন কিনা? নিঃসন্দেহে আমি চাইবো যে স্বাধীনতা যুদ্ধের পক্ষে বিএনপি যে কোনো বিষয়ে অবশ্যই স্ট্রেট ফরওয়ার্ড থাকবে, অবস্থান থাকা উচিত। এই বিষয়ে কি জনাব শহীদুল ইসলাম বাবুল, আপনি কি কিছু বলতে চাবেন এই বিষয়টি নিয়ে? না, শোনেন, এই বিষয়টা হলো, আমরা ওই জন্য যেটা বলেছেন, বিএনপি মুক্তিযুদ্ধ কোন করে, মুক্তিযুদ্ধের দল। বিএনপির প্রতিষ্ঠাতা যিনি, তিনি রণাঙ্গনের যোদ্ধা, সেক্টর কমান্ডার, ঘোষক। সেই জন্য মুক্তিযুদ্ধকে কখনোই আমরা ইগনোর করি না। হ্যাঁ, তবে বাংলাদেশের সমাজ বাস্তবতা, রাজনীতি বিভিন্ন সময় হয়েছে, জামাতের সাথেও বিএনপির আন্দোলন হয়েছে, সম্প্রতি এটা আওয়ামী লীগেরও হয়েছে সমাজ বাস্তবতার কথা। তবে আপনি যে ইস্যুটা তুলেছেন যে মুক্তিযুদ্ধের বিচার বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ইস্যুটা, আমরা মনে করি অবশ্যই জামাতের ৭১-এর যুদ্ধাপরাধীদের ভূমিকা আছে, অবশ্যই আছে, সেই বিচারও হবার প্রয়োজন আছে। বাট বিগত দিনে যেভাবে বিচার হয়েছে, ট্রায়াল হয়েছে, সেটার সাথে আমরা একমত নাই। এতে হইল কি যে অনেক নিরপরাধ মানুষও কিন্তু সাজাপ্রাপ্ত এবং না, এবারের বিচার প্রক্রিয়া তো শুরু হলো। এটা কি হয় আমরা দেখে আমি আরেকটা শেষ করি, নাহলে অস্পষ্ট থেকে যাবে, সেনসিটিভ ইস্যু। হ্যাঁ, যে আমরা বলেছি যে যারা সুস্পষ্ট অপরাধের সাথে জড়িত ছিল তাদের বিচারটা প্রক্রিয়াগত ভুল ছিল এবং এটা সঠিকভাবে হবারও প্রয়োজন ছিল। এতে করে হয়েছে কিছু নিরীহ মানুষ, যেমন দেলোয়ার হোসেন সাঈদীর মতো মানুষ, আমরা যেটা যতটুকু জানি যে তিনি সরাসরি যুদ্ধের সাথে সম্পৃক্ত ছিলেন না, অথচ মানুষটা মারাই গেলেন। আব্দুল কাদের মোল্লা ছিলেন না, জামাত করেন। আবার জামাতের অনেকেই যারা ছিলেন তারা এই ফাঁক দিয়ে বের হয়ে গেছেন, কেউ কেউ হয়তো সাজা পেয়েছেন। কিন্তু ওই যে একজন নিরপরাধ মানুষ, বিচারের যেটা বলা হয়, একজন নিরপরাধ মানুষও যাতে, এটা লয়ের একটা মরাল ইথিক্স যেটা, যাতে সাজা না ভোগ করে, সেই ফাঁক ফোকরটা বা ওইখানে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ হয়েছে। এই ফাঁক দিয়ে হয়তো কেউ কেউ বের হয়ে যাচ্ছে বিরত, এটা দুর্ভাগ্যজনক আর কি। আর বর্তমান বিচারটা নিয়ে জানতে চাচ্ছিলাম যে এটিকে আপনি বলছেন বিগত সময়ে আসলে প্রপার যে বিচার প্রক্রিয়াটা হওয়ার কথা ছিল সেটি হয়নি, বর্তমান বিচার যেটি দেখলেন এটি মাঝের বিষয়টি নিয়ে আপনি কিছু বলতে চাবেন? না, বর্তমান বিচার যেটা হচ্ছে এখন পর্যন্ত এই বিষয়ে আমাদের সুস্পষ্ট অবজারভেশন নাই। হ্যাঁ, একটা প্রসিকিউশন আছে, আরেকটা বোধহয় গঠিত হয়েছে, আমরা এটা ওয়াচ করি, দেখবার প্রয়োজন আছে, তারপর আপনারা বিবৃতি দেবেন। জনাব শহীদুল ইসলাম বাবুল, শেষ অংশে আছি, একটু জুলাই সনদ নিয়ে কথা বলতে চাই। আগামী জুলাইয়ের মধ্যে জুলাই সনদ দেবার কথা বলছে সরকার। জুলাই সনদ দেবার যে প্রচেষ্টা, সেখানে আসলে আপনাদের ভূমিকাটা কিরকম এখন পর্যন্ত বা আপনাদের অবস্থানটা কিরকম? যেহেতু জুলাই সনদ দেবার কথা বলা হচ্ছে এটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে, সেখানে আপনাদের মতামত কতটুকু প্রাধান্য পাচ্ছে? কেননা এটি তো আসলে সব রাজনৈতিক দলের। আপনি জুলাই সনদ দেন, আপনি সমস্ত সংস্কার করে দেশকে একেবারে সুইজারল্যান্ড, তারপরে কি বানাই দেন, ওই সিঙ্গাপুর বানান বা যাই বানান, সব বানাই দেন, কিন্তু মানুষের ভোটাধিকারটা দেন দয়া করে। কেউ আপনাকে প্রশ্ন করে না। আপনি গ্রামে যদি যান, আমরা সপ্তাহে 3 দিন যাই, যে জুলাই সনদ কবে হবে, হ্যাঁ, কি ওই যে 70 অনুচ্ছেদের এইটার কি হবে, বা 100 আসনের নারীরা কে কোথায় নির্বাচন করবে, একজন মানুষও প্রশ্ন করে। আপনার করে কিনা জানি না, আমাদের এই প্রশ্ন। মানুষ বলে যে নির্বাচন কবে হবে, আদৌ হবে কি না,
এবং এইটা নিয়ে যে উদ্বেগ কাটে নাই, কি কারণে এই সরকার বা প্রফেসর মানুষের মধ্যে এই উদ্বেগ রেখেছে আমি জানি না। দীর্ঘদিন যেই জন্য মানুষ লড়াই করলো, সংগ্রাম করলো। শোনেন, গণতন্ত্রের সংজ্ঞা এখন আমাদেরকে নতুন করে শিখতে হচ্ছে। উড্রো উইলসনের যে সংজ্ঞা, তিনি বলেছেন যে গণতন্ত্রের ত্রুটি আছে, বিস্মৃতি আছে, সব আছে, মাথা গণনা করা হয়, মগজ গণনা করা হয় না, বা ভঙ্গুর শাসন ব্যবস্থা, যাই বলেন। তারপরে তারাই গবেষণা করে এটাও বলেছে যে রাজতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, যাই বলেন, তার মধ্যে উৎকৃষ্ট এটা। এখন আপনার দেশ, আপনার বাস্তবতা, আপনি 100 সিটে নারীদের মনোনয়ন দেবেন কোথায়? কয়শো? 3টা সিট বানায় একটা। এর জন্য নারীরা প্রস্তুত কিনা, ভোটাররা প্রস্তুত কিনা আপনি কি জানেন? আপনি সংখ্যানুপাতিক সমস্ত কিছু নতুন, এমন সব অতি ভারী মাথা ভারী সংস্কার আপনি। আচ্ছা, এই যে সংস্কারের কথা জিজ্ঞেস করে না, শুধু কি নির্বাচনের কথাই জিজ্ঞেস করে? বলে না যে সংস্কার কি হবে নতুন বাংলাদেশে? জান গ্রামের মানুষ এটা নিয়ে মাথা ব্যথা আছে কিনা? গ্রামের মানুষের যে দারিদ্র্য বাড়ছে, এইটা নিয়ে তাদের মাথা ব্যথা আছে। তাদের আয় রোজগার, তাদের জীবন জীবিকা, জিনিসপত্র, ইনফ্লেশন, এইগুলো নিয়ে তাদের মাথা ব্যথা আছে। আপনি যত সংস্কারের প্রস্তাব বলেছেন, গণতান্ত্রিক কোন রাষ্ট্রে এত সংস্কারের প্রস্তাব আছে? কে বলেছে? প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্যের আগে কেউ বলেছে? আমরা বলেছি, ব্র্যান্ডিং করছি দীর্ঘদিন যাবত। হ্যাঁ, 70 অনুচ্ছেদ লক করা ছিল, আমরা উন্মুক্ত করে দিয়েছি 75%। তারপরে আপনার কি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, আমরা বলেছি। নারীদের কৃষি, শিক্ষা, প্রত্যেকটা নিয়ে। এখন আপনারা বিএনপিকে টার্গেট করে, বিএনপির হাত পা ধরে বেঁধে ক্ষমতায় যদি যায়ও, তাহলে যে নখর দন্তরহীন একটা সরকার যাতে হবে, সেই ব্যবস্থা আপনারা করছেন। এটা তো টার্গেট বিএনপি। যদি আপনি দেশের ভালো চাচ্ছেন, আপনাকে একটা আমানত হিসেবে আমরা দিয়েছি। শোনেন, গণতান্ত্রিক ব্যবস্থাটাকে আগে আপনাকে বুঝতে হবে। গণতন্ত্রটা হলো মানে প্র্যাকটিসের মধ্য দিয়ে শানিত হয়, পরিশীলিত হয়। আপনি দেখবেন, আপনি 5টা নির্বাচন যদি নির্বিঘ্ন পরিবেশে আপনি করতে পারেন, আমি নিশ্চিত যে এই গণতন্ত্রের পথে এই যে সংস্কারের কথা বলতে, এগুলো মানে আস্তে 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 এই সংস্কারগুলো এই রাজনৈতিক দলগুলো, সরকারগুলো করতে বাধ্য হবে। এখন আপনি ওই যে দ্বার রুদ্ধ করে দিয়ে ভ্রমরটাকে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। আপনি টোটাল নির্বাচনটাই অনিশ্চিত করে দিয়েছেন এই সংস্কার সংস্কার আর সংস্কারের কথা বলে। অথচ দেশের 12টা বেজে যাচ্ছে। ল অ্যান্ড অর্ডার বলেন, অর্থনীতি বলেন, কোথায় উন্নতি? আর খালি গল্প গল্প আর তত্ত্ব আর জ্ঞান। এই জ্ঞান কি ধুয়ে ধুয়ে খাবো আমরা? অসংখ্য ধন্যবাদ ডক্টর সাইফুল আলম চৌধুরী। একেবারে শেষ অংশে আছি, মানবিক করিডোর নিয়ে একটু কথা বলতে চাই। মানবিক করিডোরের চিন্তা ভাবনা কি থেমে গেল কিনা, এটা একটু জানতে চাইবো আপনার কাছে কি মনে হচ্ছে? মানবিক করিডোরকে এখন তো মানবিক চ্যানেল বলা হচ্ছে, তাতে কি আমাদের আশঙ্কা কমবে? আচ্ছা, সেটার আগে একটু প্রসঙ্গক্রমে জাস্ট 30 সেকেন্ডে যোগ করে নিই। ডক্টর ইউনূস যখন জুলাই আন্দোলন চলছিল, উনি তো তখন বাইরে ছিলেন। তো ওনার প্রোটেক্ট ইউনূস নামে একটা ব্লগ আছে, সেখান থেকে উনি নিয়মিত বিবৃতি দিতেন এবং সেগুলো ইন্টারন্যাশনাল পত্রিকায় ছাপা হতো। সেখানে 26 কি 27 জুলাই ওনার যে বিবৃতিটা, যেটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে ছাপা হয়েছিল, সেখানে শেষ লাইনটা ছিল, এই মুহূর্তে শেখ হাসিনার উচিত পদত্যাগ করে একটা দ্রুত নির্বাচন দেয়া। তাহলে সেইটা 5 আগস্টের পরে পাল্টে গেল কেন? তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত সংস্কারের চিন্তা করছেন বলে। 7 দিনের মধ্যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, দেশের নতুন পরিস্থিতি হয়ে গেছে 6-7 দিনের মধ্যে। এখন আমি জুনের মধ্যে ছোট সংস্কার, বড় সংস্কার, এই সাইজের ওই সাইজের, সেটা পাল্টে গেল। ওনার এখনো ওনার প্রোটেক্ট ইউনূস ব্লগে আছে লেখাটা, এই বিবৃতিটা আছে। জি, একটু আচ্ছা, করিডোরে আসি। জি, সো ইটস এ মিস্ট্রিয়াস। আসলে আমরা প্রকৃত অর্থে জানি না, কারণ আমরা যেটা অফিসার্স অ্যাড্রেসের বক্তব্য শুনছি, পরের দিন কিন্তু কয়েকদিন পরে যখন সেনা সদর থেকে ব্রিফিং করা হলো, সেখানে বললো যে এটার বস্তুনিষ্ঠতা নিয়ে সন্দেহ আছে, তবে পুরোপুরি না, তবে মিটিং হয়েছে, এটা সঠিক। তবে সেনাবাহিনী যেটা বলেছে যে সেটা হচ্ছে আমাদের দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় সার্বভৌমত্ব বা নিরাপত্তা ক্ষুণ্ণ করে তারা কিছু করবে না, এবং আজকেও বিমান বাহিনী প্রধান সেম কথাই বলেছেন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটি মানবিক করিডোর নয়, মানবিক চ্যানেল হবে। মানে তাতে কি বিশেষ কোনো পরিবর্তন আসবে বা আশঙ্কার জায়গাটাকে আমাদের কমে যাবে কিনা সেটি নিয়ে আপনি করিডোর যখন বলছিলেন বা জাতিসংঘের মহাসচিব যখন আসলেন, তখন থেকে যে আলোচনাটা, সেই আলোচনাটা তো একই কথা ছিল, ত্রাণ দিবেন। সো চ্যানেলেও ত্রাণ যাবে, এটা কি নৌকা না স্পিডবোট, এটা আমি দেখতে পাচ্ছি। আগে ধরেন যদি আমরা করিডোরকে বলি যে স্পিডবোট একটু মডার্ন টাইপের, আর ধরেন চ্যানেল হচ্ছে গিয়া নৌকা, তো দুটোতে তো মাল যাবে, মালপত্র যাবে, তাই না? অর্থাৎ বিশেষ কোনো পরিবর্তন আপনি মনে করছেন না? আপনি আপনার উদ্দেশ্য যদি খারাপ থাকে, তাহলে নামে কিছু এসে যায় না। আপনি গোলাপকে যে নামেই ডাকেন সে তো ওই গন্ধই দিবে, তাই না? কথা আছে না? সো আপনার উদ্দেশ্য যদি খারাপ থাকে, তাহলে সেখানে আমাকে, যেমন আজকে তো মির্জা আব্বাস সাহেব অভিযোগ করেছেন গুরুতর, যে স্টারলিংকে কেন দিয়েছেন, আরাকান আর্মিকে এটা দেওয়ার জন্য কিনা। তো এইটা যদি সত্য হয়ে থাকে, অভিযোগ যদি কোনোভাবে সত্য, সরকার তো এখনো পর্যন্ত
আমরা কোনো সরকারের কাছ থেকে বক্তব্য পাইনি স্টারলিংকের বিরুদ্ধে এত বড় অভিযোগের সম্পর্কে। সো ইটস কানেক্টেড উইথ যদি আপনার আরাকান আর্মির সাথে হয়ে থাকে তাহলে তো ভয়ঙ্কর। এবং দেখেন আপনি ওখানে আর্মি কিন্তু অফিসার্স অ্যাড্রেস থেকে একটা কথা বারবার করে আসছে, আর্মি এই সিভিলিয়ান সাপোর্ট দিতে গিয়ে আমাদের কিন্তু জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে যাচ্ছে, যেটা কিন্তু আমরা দেখলাম যে 2 দফা, প্রথম দফা মানে 20,000 না 30,000, তারপরে আবার 15,000 আজকে আপনার কুকি চিনের ড্রেস উদ্ধার করলো। সো যেখানে নির্বিঘ্নে ড্রেস বানাতে পারে সেখানে নির্বিঘ্নে অস্ত্র নাই, আর কুকি চিনের তো রেকর্ড খারাপ। আমরা তো লাস্ট সম্ভবত এপ্রিল মেতে আমরা দেখেছি যে তারা হিলটেক্সে এই মাসেও তারা এসেছে এবং এটা খুবই নিয়মিত যাতায়াত। হ্যাঁ, আবার আরাকান আর্মি আমরা ওখানে কি বলে যে জলখেলি করতে দেখলাম। হ্যাঁ, আর ওখানে আপনি দেখেন বাংলাদেশ একটা ট্রাইপিলার সীমানা আছে, যেখানে একটা পিলারের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার এবং ইন্ডিয়ার। ওখানে কিন্তু অনেকদিন ধরে অনেকগুলো ইনসার্জেন্স গ্রুপ আছে, যেহেতু পুরো রাখাইন অঞ্চলটা ভালনারেবল সিকিউরিটির দিক থেকে। সো এবং আপনি মিয়ানমারে 136টা জাতিগোষ্ঠী গ্রুপ আছে, তাদের কোনো না কোনো ছোটোখাটো ইনসার্জেন্ট গ্রুপ আছেই। সো আপনি এই অবস্থায় ফলে আমি জানি না, যেটা আর্মি আশঙ্কা করছে যে প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে যাচ্ছে বা অনিরাপদ হয়ে যাচ্ছে, সেটা যত আমরা লেন্দি করব, সেটা করিডোর দিই বা না দিই, সেটার একটা ইম্প্যাক্ট আমরা পেতে পারি। সেটা খারাপ হবে। ডক্টর সাইফুল আলম চৌধুরী, ধন্যবাদ শহীদুল ইসলাম বাবুল আমাদের আয়োজনে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, সঙ্গে থাকুন ইটি নিউজের।